আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। দর্শক, যেমনটা শুনছিলেন শিরোনামে, 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি। যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে, 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজি হন শেখ হাসিনা। কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। নথিতে আরও বলা হয়েছে, 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী। দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এ অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় কামরুল আহসান সাধন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9:30টার দিকে গুদারাঘাট 4 নম্বর গলিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজন ও উদ্ধারকারীরা।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় চেয়ারে বসে অন্যদের সাথে গল্প করার সময় হঠাৎ করে দুই যুবক এসে কামরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় মাটিতে লুটে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহত কামরুলের স্বজনরা। রাতে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। নিহত কামরুল ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পেশায় ছিলেন ডিশ ব্যবসায়ী। আমরা অফিস শেষ করে আমরা এই বাসায় রেস্ট করতেছিলাম। এই সময় হঠাৎ করে আমরা কয়েকটা গুলির আওয়াজ পাই। তো গুলির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিচে নামি। আমি তাকে রিক্সা করে নিয়ে বক্ষব্যাধি হসপিটালে নিয়ে যাই। জানা মতে উনি সবার সঙ্গে মহল্লায় ভালো ব্যবহার করতেন, সবার সঙ্গে। যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে ছিল, ওই প্রতিষ্ঠানে সবাই সার্ভিস ভালো নিত এবং ওনার সঙ্গে গেট টুগেদার ছিল সবারই ভালো। কোনোভাবে কোনো দুষ্কৃতিকারী বা যারা এটার সাথে জড়িত আছে কোনোভাবে এদেরকে মেনে নেওয়া যায় না। আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এটা তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে বাড্ডা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, বাড্ডা এলাকার খুব বিখ্যাত একজন লোক বলতে গেলে কামরুল সাহেব ছিলেন। এখন বর্তমানে এলাকায় কি অবস্থা বিরাজ করছে, সবশেষ অবস্থা আমাদেরকে জানাবে। কিভাবে ঘটলো এই ঘটনা? শাকিল, গতকাল রাতে কামরুল হাসান সাধারণ যেখানে খুন হয়েছে, আমি ঠিক এখন সেই জায়গাটিতে রয়েছি। ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে মূলত কামরুল হাসান সাধন তার অন্য দুজন সঙ্গীর সাথে বসে এখানে গল্প করছিলেন এবং যে চেয়ারটিতে বসে, যে টেবিলটিতে বসে গল্প করছিলেন সেটি কিন্তু এখনও রয়েছে এবং যে জুতা আমরা দেখতে পাচ্ছি সেই জুতাটাও কিন্তু এখানে রয়েছে এবং ঠিক এই জায়গাটিতে গল্প করছিলেন এবং এরপরই দুজন লোক খুব দ্রুতগতিতে এসে গুলি করেই আবার যে সামনের যে সড়কটি, সেই সড়কটি দিয়ে পালিয়ে গেছে এবং এরপরই আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি এখানকার যে গুলশান থানা, সেই গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন, একজন বিএনপির বলা যায় যে এখানে একজন পরিচিত মুখ ছিলেন, বিএনপির একজন নেতা যাকে সকলের কাছে তিনি একটা পরিচিত লোক ছিলেন। একদিকে তিনি রাজনীতি করতেন, অন্যদিকে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং এই ঘটনা ঘটার পর থেকে যে গুলশান মধ্যবাড্ডা গুদারাঘাট যে এলাকা, এটিকে বলা স্কুল রোড। এই স্কুল রোডের এলাকার বাসের মধ্যে এক ধরনের যে একটি আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে। তার কারণ হচ্ছে একেবারে প্রকাশ্যে এ ধরনের আসলে হত্যা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করাটাই স্বাভাবিক। এখন আমরা সকাল থেকে এখানে দেখেছি যে সবার মাঝেই কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে, কিন্তু আতঙ্ক কাজ করলেও এখন পর্যন্ত এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এই ঘটনার সাথে কারা জড়িত কিংবা কারা এই প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদেরকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি কিংবা তাদেরকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার পর থেকে এই গুলশান যে গুদারাঘাট, এই গুদারাঘাট এলাকায় এক ধরনের যে আতঙ্ক, সেই চাপা আতঙ্ক কিন্তু এখনও কাজ করছে। শাকিল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর বাড্ডা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। আগামী বছর জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না প্রধান উপদেষ্টা, আর জুনের মধ্যে হবে নির্বাচন। রাজনৈতিক দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, তার দ্বারা দেশের কোনো অনিষ্ট হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানান। রোববার বিকেলে 2 দফায় 20টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক চলে 2 ঘন্টা। বৈঠক শেষে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতের আধিপত্যের কারণে বড় সংকটের মধ্যে আছেন তিনি। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত হলেই ঘোষণা করা হবে রোডম্যাপ। উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোডম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে। সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ
আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়। বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে নেতারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সংকট সমাধান করবে না, বরং বৃদ্ধি করবে। প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন। 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না, ক্ষমতায় থাকবেন না। এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন। প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন তার দ্বারা দেশের কোনো অনিষ্ট হবে না। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা না, এটা নিয়ে কিন্তু আমরা আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন।